ইরাকের ফাল্লুজায় আইএসের হামলার মুখে পিছু হটছে সরকারি বাহিনী। জঙ্গিদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ জাতিসংঘের। সিরিয়ার ইদলিবে বিমান হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করছে তুরস্ক, অভিযোগ অস্বীকার মস্কোর। দায়ীদের চিহ্নিত করতে কাজ করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বিরুদ্ধে শরণার্থী বিদ্বেষীর অভিযোগ তুলে নিউ ইয়র্কের সাবেক সেনাদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাত পুনর্গঠনের আহ্বান স্যান্ডার্সের। এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় উত্তেজনা উস্কে দেওয়া থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। নতুন সামরিক মহড়ার ছবি প্রকাশ পিয়ংইয়ংয়ের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। ইরাকের ফাল্লুজা শহর পুনরুদ্ধারে সামরিক অভিযান শুরুর এক সপ্তাহের মাথায় আইএসের তীব্র প্রতিরোধের মুখে কিছুটা পিছু হটেছে দেশটির সরকারি বাহিনীর সদস্যরা। একই সঙ্গে আইএসের পাল্টা হামলায় মঙ্গলবার ইরাকি বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছে বলেও জানা গেছে। এদিকে ইরাকি বাহিনীর হামলা থেকে বাঁচতে আইএস জঙ্গিরা শহরটির কয়েকশো পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত সোমবার আইএসের বিরুদ্ধে ইরাকের যৌথ বাহিনীর সদস্যরা চূড়ান্ত অভিযান শুরু করলে মার্কিন বিমান হামলার সহায়তায় শহরটির দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয় ইরাকি যোদ্ধারা। এদিন শহরটির নিকটবর্তী অন্তত 7টি গ্রামও নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। এর একদিনের মাথায় মঙ্গলবার আগের চেয়ে আরো বেশি শক্তি সঞ্চয় করে ইরাকি বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে আইএস জঙ্গিরা। এদিন ইরাকি বাহিনীর ওপর তারা পাল্টা হামলা চালালে বেশ কয়েকজন ইরাকি যোদ্ধা হতাহত হন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অন্যদিকে মঙ্গলবারের সংঘর্ষে আইএসের অন্তত 75 জঙ্গি নিহত হয়েছে বলে ইরাকি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এদিকে ইরাকি বাহিনীর হামলা থেকে বাঁচতে আইএস জঙ্গিরা ফাল্লুজা শহরের কয়েকশো পরিবারকে অপহরণ করে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। ফাল্লুজায় দুপক্ষের গোলাবর্ষণে প্রায় প্রতিদিনই আমরা বেসামরিক নাগরিক হতাহতের খবর পাচ্ছি। আমরা আশা করব ইরাকি বাহিনীর সদস্যরা শহরটিতে আটকে পড়া বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবে এবং যারা শহর ছেড়ে পালিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে, কেননা আইএস জঙ্গিরা হামলার হাত থেকে বাঁচতে। এদিকে ফাল্লুজায় দুপক্ষের সংঘর্ষের কারণে অন্তত 50,000 বাসিন্দা সেখানে আটকে পড়ায় শহরটিতে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় ত্রাণ কর্মকর্তারা। পর্যাপ্ত খাবার আর প্রয়োজনীয় চিকিৎসার অভাবে বহু মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বলেও জানানো হয়। এ অবস্থায় যুদ্ধ কবলিত এসব অসহায় মানুষের জীবন রক্ষায় পর্যাপ্ত ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়াও এসব বাসিন্দাদের অনেকেই আবার আইএসের হয়ে লড়াই করতে অস্বীকৃতি জানানোয় জঙ্গি গোষ্ঠীটি তাদেরকে হত্যা করছে বলেও জানায় বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার ইদলিবে বিমান হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে তুরস্ক। সেই সঙ্গে ওই ঘটনায় 60 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি আঙ্কারার। তবে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর বরাত দিয়ে বিবিসি 23 জন নিহত হওয়ার খবর জানিয়েছে। এরই মধ্যে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো। যদিও মঙ্গলবার রাতভর শহরটিতে বিদ্রোহীদের লক্ষ্য করে রুশ বিমান হামলা চালানোর খবর দেয় গণমাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্র বলছে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তারা রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করছে। মঙ্গলবার বিদ্রোহী অধ্যুষিত উত্তর পশ্চিমাঞ্চলীয় শহরটিতে নিহতদের মধ্যে অন্তত 7 জন শিশু ও বেশ কয়েকজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে কারা এই বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে 16 জন নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, কুন্দুজ প্রদেশে কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে গুলি করা হয়। পরে প্রায় 30 বাস যাত্রীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। নিহতদের পরিচয় পাওয়া না গেলেও শিয়াপন্থী হাজরা জাতিগোষ্ঠীর নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এদিকে তালেবান জঙ্গি গোষ্ঠী এই হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছেন প্রদেশ গভর্নরের মুখপাত্র। অপহৃত বাস যাত্রীদের উদ্ধারে সেনাবাহিনী অভিযান শুরু করেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। large number of civilian casualties. We understand that around 50 civilians
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাবেক সদস্যদের ব্যবহার করে ট্রাম্প শরণার্থীদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত সেনাদের একাংশ। ট্রাম্পের মতো বিদ্বেষপূর্ণ ব্যক্তি কিছুতেই যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করতে পারেন না জানিয়ে মঙ্গলবার ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের সামনে প্রতিবাদ সমাবেশ করেন কয়েকশো সাবেক সেনা। এদিকে ৭ জুন ক্যালিফোর্নিয়ার প্রাইমারিকে ঘিরে মঙ্গলবার নার্সদের এক সমাবেশে যোগ দিয়ে বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতকে পুনর্গঠনের আহ্বান জানান। মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন যুক্তরাষ্ট্রের কয়েকশো অবসরপ্রাপ্ত সেনা। সাবেক সেনাদের চেয়ে অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রে বেশি সুবিধা পায় বলে সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে এক সমাবেশে মন্তব্য করেন ট্রাম্প। মঙ্গলবার এর প্রতিবাদ সমাবেশে সাবেক সেনারা অভিযোগ করেন ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের ব্যবহার করে নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন। ট্রাম্পকে এখনই থামানো উচিত। সে নির্বাচনী প্রচারণায় আমাদের ব্যবহার করছে, শরণার্থীদের প্রতি বিদ্বেষ ছড়ানোর কৌশল হিসেবে আমাদের বেছে নিয়েছে সে। আফগানিস্তানে আমার সঙ্গে মুসলিম হিস্পানিক সেনারা যুদ্ধ করেছে। ট্রাম্প তাদের সবাইকে ঘৃণা করে। এমন বিদ্বেষপূর্ণ একজন কিভাবে যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফ হবেন? এর আগে সংবাদ সম্মেলনে ট্রাম্প সাবেক সেনাদের কল্যাণে ৫৬ কোটি মার্কিন ডলারের তহবিল সংগ্রহের কথা জানান। গণমাধ্যমে তার এই উদ্যোগকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন এই ধনাঢ্য ব্যবসায়ী। এ সময় সংবাদকর্মীদের উপর বেশ আক্রমণাত্মকভাবে ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। আমি সেনাদের কল্যাণে ফেব্রুয়ারিতে আইওয়া থেকে কাজ শুরু করি। এরই মধ্যে অবসরপ্রাপ্ত অনেক সেনার কাছে তহবিল থেকে অর্থ পাঠিয়েছি। এমন একটি ভালো কাজের বিনিময়ে সাংবাদিকরা আমার কুৎসা রটনা করছে। এদিকে ৭ জুন ক্যালিফোর্নিয়ার প্রাইমারিকে ঘিরে এ রাজ্যে প্রচারণা চালাচ্ছেন ডেমোক্রেট মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার এমারভিলে নার্সদের এক সমাবেশে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মন্তব্য করেন ভারমন্টের এই সিনেটর। আমি মধ্যবিত্তের স্বাস্থ্য সুবিধা নিয়ে পরিকল্পনা করছি। স্বল্প আয়ের মানুষ যেন পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে হবে। আমাদের দেশে ২,৮০,০০,০০০ মানুষের স্বাস্থ্য বীমা নেই। খুবই উদ্বেগের ব্যাপার যে এই সংখ্যাটি প্রতিদিনই বাড়ছে। এদিকে আগামী 18 থেকে 21 জুলাই ওহাইওর ক্লিভল্যান্ডে অনুষ্ঠিতব্য রিপাবলিকানদের সম্মেলনের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে ওহাইওর পুলিশ বিভাগ। সেখানে সারা দেশ থেকে দলটির প্রায় ২৫০০ প্রতিনিধি যোগ দেবেন বলে কথা রয়েছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ইউরোপ জুড়ে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কতা জারি। ফ্রান্সের ইউরো কাপের ফুটবল টুর্নামেন্টে জঙ্গি হামলার আশঙ্কা। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চেষ্টার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ায় উত্তেজনা উস্কে দেয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পিয়ংইয়ং এর প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জানায় উত্তর কোরিয়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা ব্যর্থ হয়েছে। এর একদিন পরেই বুধবার নতুন সামরিক মহড়ার ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার মহড়া উপভোগ করছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে বিভিন্ন ধরনের রকেট উৎক্ষেপণের পাশাপাশি সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য পরিদর্শন করতে দেখা যায় উনকে। মহড়ায় সাম্প্রতিক সময়ে উদ্ভাবিত বিভিন্ন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয় বলে জানায় পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে উত্তরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা ব্যর্থ হওয়ার দাবি করার একদিনের মাথায় এই ভিডিও প্রচার করা হলো। যদিও এ বিষয়ে পিয়ংইয়ং এর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে গত এপ্রিলেও উত্তর কোরিয়ার ৩টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা ব্যর্থ হয় বলে জানায় দক্ষিণ কোরিয়া। এর মধ্যেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে আগ্রাসী সামরিক নীতি গ্রহণের অভিযোগ এনে দেশটির সরকারের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থিতিশীলতা রক্ষার বিষয়ে আন্তরিক হতে পিয়ংইয়ং এর প্রতি আহ্বান জানান হোয়াইট হাউস মুখপাত্র। উত্তর কোরিয়ার এই মুহূর্ত থেকে কোরীয় উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি বন্ধ করা উচিত। পিয়ংইয়ং এর আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালানোর খবরে আমরা উদ্বিগ্ন। একের পর এক উস্কানি কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন করে চলেছে তারা। আমরা আবারও উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে আসছে উত্তর কোরিয়া। এবছরের শুরুর দিকে পিয়ংইয়ং এর চতুর্থবারের মতো পরমাণু বোমার পরীক্ষা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় কয়েক দফায় পিয়ংইয়ং এর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক সম্প্রদায়।
এ অবস্থায় নিষেধাজ্ঞার কারণে নাজুক হয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে 200 দিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি। এর মধ্যে 70 দিন সারা দেশে বিভিন্ন পণ্য উৎপাদন বাড়ানোর বিষয়ে উৎসাহিত করতে প্রচারণা চালানো হবে বলে জানায় সেখানকার গণমাধ্যম। এদিকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলীয় সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে অধিক যোগ্য মনে করছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির রাষ্ট্র পরিচালিত একটি ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনের সমালোচনা করে ট্রাম্পকে হিলারির তুলনায় দক্ষ ও বিজ্ঞ বলে উল্লেখ করেন নিবন্ধটির লেখক ক্যান ইয়ং মুক। এতে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে কয়েক মাস আগে ট্রাম্পের মন্তব্যের প্রশংসা করা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরকে ভূ রাজনৈতিক দাবার ছকে পরিণত করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের মুখপাত্র। নিউ ইয়র্ক টাইমসে লেখা এক প্রবন্ধে তিনি এমন মন্তব্য করেন। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার সিঙ্গাপুরে এশীয় নিরাপত্তা সম্মেলনে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। চীনা নৌবাহিনী সম্প্রতি 6 দিন ব্যাপী বিমান মহড়া পরিচালনা করে। যুদ্ধ পরিস্থিতি কিংবা খারাপ আবহাওয়া যে কোনো অবস্থায় যাতে পাইলটরা দক্ষতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে পারে সেজন্যই এই উদ্যোগ। এছাড়াও সমুদ্রে সন্ধান ও উদ্ধারের প্রশিক্ষণও দেওয়া হয়। গোলাবারুদ সহকারেই প্রশিক্ষণ চলছে আমাদের। যুদ্ধের সময় পাইলটদের যে পরিমাণ দক্ষতার পরিচয় দিতে হয় তাতে যে কোনো ধরনের ঘাটতি না থাকে সেজন্যই আমাদের প্রশিক্ষণ। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে চীনের এ প্রশিক্ষণ কর্মসূচি যুক্তরাষ্ট্রের উদ্বেগকে আরও বাড়িয়ে দিচ্ছে। কারণ সাগরে চীনের কৃত্রিম দ্বীপ তৈরি ও বর্তমান সামরিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে বিভিন্ন সময় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে দাবি করছে চীন। কিন্তু এই অঞ্চলকে সংঘাতমুক্ত রাখতে এবং আন্তর্জাতিক সমুদ্রপথ নির্বিঘ্ন রাখতেই তারা দক্ষিণ চীন সাগরে সামরিক জাহাজ পাঠিয়েছে বলে দাবি করে আসছে। এদিকে দক্ষিণ চীন সাগরকে ভূ রাজনৈতিক দাবার ছকে পরিণত করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের মুখপাত্র ঝু হাইকুয়ান। নিউ ইয়র্ক টাইমসে লেখা এক প্রবন্ধে তিনি এমন মন্তব্য করেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় পত্রিকায় মঙ্গলবার প্রকাশিত হয়েছে চীন যুক্তরাষ্ট্রকে কৌশলগত ও অর্থনৈতিক আলোচনার জন্য চাপ দেবে। এসবের মধ্যেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশটন কার্টার সিঙ্গাপুরে এশীয় নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে চলা উত্তেজনার বিষয়ে আলোচনা করতে। এ সপ্তাহের শুরুতে কার্টার চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার বন্ধ না করলে চীনকে বিচ্ছিন্ন হতে হবে। পাল্টা বক্তব্যে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় যুক্তরাষ্ট্র স্নায়ু যুদ্ধের মানসিকতা বহন করে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমার দাবিদার চীন ছাড়াও ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ান, ভিয়েতনাম ও ফিলিপিন্স। আফসাতুন্নেসা, সময় সংবাদ। সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইউরোপ জুড়ে নাগরিকদের ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কার্বি সংবাদ সম্মেলনে জানান আগের দেশগুলোর পর্যটন কেন্দ্র, রেস্তোরাঁ, পরিবহন ও বিপণী কেন্দ্রগুলোতে সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে। এ সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদের আগামী 31 আগস্ট পর্যন্ত ইউরোপের যে কোনো দেশে ভ্রমণে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়। ইউরোপে অবস্থান করা মার্কিনীদের জনসমাগম ও গণপরিবহনে চলাচলে সাবধান হওয়ার আহ্বান জানান কার্বি। আগামী 10 জুন থেকে পরবর্তী 1 মাস ইউরোপীয় সকার চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ফ্রান্স জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। ফ্রান্সের এই ফুটবল টুর্নামেন্টে জঙ্গি হামলা হতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। মালিতে আলাদা দুটি সন্ত্রাসী হামলার ঘটনায় জাতিসংঘের এক শান্তিরক্ষী ও সংস্থাটির 2 কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার রাজধানী গাওয়ে জাতিসংঘের নিরাপত্তা ঘাঁটিতে এই হামলা চালানো হয়। বিবিসি জানায় সন্ত্রাসীরা নিরাপত্তা ঘাঁটি লক্ষ্য করে প্রথমে রকেট হামলা ও পরে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন জাতিসংঘের এক শান্তিরক্ষী। এর কিছুক্ষণ পরই গাওয়ের অন্য একটি স্থানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হন জাতিসংঘের 2 কর্মকর্তা। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি। এদিকে নিহত শান্তিরক্ষীর পরিচয় সম্পর্কেও কিছু জানায়নি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হত্যার দায়ে অভিযুক্ত 3 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুমতি ছাড়া এই মৃত্যুদণ্ড কার্যকর করায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল জানান হামাসের হাতে মৃত্যুদণ্ড কার্যকর ফিলিস্তিনের আইনের পরিপন্থী। হামাস মুভমেন্টের বরাত দিয়ে বিবিসি জানায় মঙ্গলবার ভোরে 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা হামাস নেতারা জানাননি। অ্যাটর্নি জেনারেল ও গাজা ও ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতেই আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।
আইন অনুযায়ী ফিলিস্তিনের মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন, কিন্তু হামাস বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুমোদন ছাড়াই ওই 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। 2014 সালে হামাস ও ফাত্তাহ পার্টির মধ্যে একটি ঐক্য চুক্তি অনুযায়ী গাজা শাসন করছে হামাস এবং পশ্চিম তীর শাসন করছে ফাত্তাহ পার্টি। তুরস্কের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে সরকার বিরোধী আন্দোলনের 3য় বর্ষপূর্তির সমাবেশে জড়ো হওয়া শত শত মানুষ গেজি পার্কে প্রবেশ করতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বিক্ষোভকারীরা তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে স্লোগান দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় 16 জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। 2013 সালের 31 মে দেশটির গেজি পার্ক পুনঃসংস্কারের বিরুদ্ধে সরকার বিরোধী আন্দোলন হয়। ওই আন্দোলনের সহিংসতায় দেশ জুড়ে 8 জন নিহত হন। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো বিশ্বের দীর্ঘ ও গভীরতম রেলপথ। 20 বছর ধরে আল্পস পর্বত এলাকায় চলে টানেল নির্মাণের কাজ। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ভারতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকারের 2 বছর পূর্তিতে জাঁকজমকপূর্ণ আয়োজন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শাহেনশাহ বলে সমালোচনা করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার উত্তরপ্রদেশের নির্বাচনী এলাকা রায়বারেলিতে গিয়ে সাংবাদিকদের কাছে মোদীর সমালোচনা করেন সোনিয়া। একটি গণতান্ত্রিক দেশের সরকার এতটা অপব্যয়ী হতে পারে না মন্তব্য করে কংগ্রেস সভানেত্রী বলেন, যেখানে খরা পীড়িত ভারতের দরিদ্র কৃষক অনাহারে দিন যাপন করছে, সেখানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বিলাসী জীবনযাপন করছেন। বিজেপি সরকার ভারতকে কংগ্রেস মুক্ত করার ষড়যন্ত্র করছে বলেও এ সময় অভিযোগ করেন সোনিয়া গান্ধী। এদিকে সোনিয়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার বিজেপি জানায়, মোদী নন বরং কংগ্রেসের ইতিহাসে শাহেনশাহর দেখা পাওয়া যায়। দলের মুখপাত্র সাম্বিত পাত্র এএনআই-কে বলেন, ভারতের কংগ্রেসের হয়ে গান্ধী পরিবারের সদস্যরা একের পর এক ক্ষমতায় ছিলেন। দিল্লিতে দুষ্কৃতকারীদের হামলায় কঙ্গোর এক নাগরিক নিহতের ঘটনাটি বর্ণবিদ্বেষী ছিল না বলে আবারও দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। মঙ্গলবার দিল্লিতে অধ্যয়নরত আফ্রিকার বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। গেল 21 মে দিল্লিতে অটোরিকশা ভাড়া করার সময় তর্কের এক পর্যায়ে দুষ্কৃতকারীদের হামলায় নিহত হন কঙ্গোর ওই নাগরিক। এছাড়া দিল্লির মেহরলিতে 3টি পৃথক হামলার ঘটনায় আহত হন 6 আফ্রিকান নাগরিক। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও। এই ঘটনায় বর্ণবাদের অভিযোগ উঠলেও এসব হামলাকে তা অস্বীকার করে আসছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের মহারাষ্ট্রের পালগাঁওয়ে অস্ত্র গুদামে বিস্ফোরণে বুধবার আরো 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনো একজন নিখোঁজ বলে জানিয়েছে এনডিটিভি। এদিকে বুধবার পালগাঁও অস্ত্রাগারকে এশিয়ার বৃহত্তম অস্ত্রাগার বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যম। সোমবার মধ্যরাতে দেশটির সবচেয়ে বড় অস্ত্রাগারে এই বিস্ফোরণের ঘটনায় পাশের একটি মন্দির প্রায় ধ্বংস হয়ে গেছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে মাঠে নেমেছেন তদন্তকারীরা। মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকার সাংবাদিকদের বলেন, এটি পূর্ব পরিকল্পিত কিনা তা তদন্তের পরই জানা যাবে। এ সময় অস্ত্রাগার ও এর আশপাশ ঘুরে দেখেন তিনি। অগ্নিকাণ্ডের পর দমকল কর্মীদের টানা 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও 2 সেনা কর্মকর্তা ও 13 দমকল কর্মী সহ অন্তত 19 জন নিহত ও 17 জন আহত হন। ভারতে এখনো অন্তত 1,83,00,000 মানুষ আধুনিক দাসত্বের জীবনযাপন করছে বলে এক গবেষণা প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার ওয়াক ফ্রি ফাউন্ডেশন নামে অস্ট্রেলিয়ার এক গবেষণা প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে সারা বিশ্বে প্রায় 4.5 কোটি নারী, পুরুষ ও শিশুকে দাসের মতো বন্দী রাখা হয়েছে। এর মধ্যে 2/3 এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে বিদ্যমান। প্রতিবেদন অনুযায়ী আধুনিক দাসত্ব বলতে ঋণগ্রস্ত জেলে, গৃহকর্মী ও জোরপূর্বক যৌন কাজে নিয়োজিতদের বোঝানো হয়েছে। বৈশ্বিক দাসত্ব সূচক 2016 অনুযায়ী ভারতের পরেই চীনে প্রায় 34 লাখ ও পাকিস্তানে 21 লাখ মানুষ
শ্রম ও যৌন দাসত্বের জীবনযাপন করছেন। 167টি দেশের উপর এই গবেষণা চালানো হয়। উত্তর কোরিয়ার দাসত্ব সরকারিভাবে স্বীকৃত। দেশটিতে প্রতি 20 জনে একজন দাস হিসেবে নিয়োজিত। সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলো বিশ্বের দীর্ঘতম ও গভীরতম রেল টানেল। প্রায় 20 বছর ধরে সুইস আল্পস পর্বত এলাকায় নির্মাণ কাজ শেষে বুধবার গথার্জ নামের ঐতিহাসিক এই রেল টানেলের উদ্বোধন করা হয়। দ্রুতগতির ট্রেন চলাচলের উপযোগী প্রায় 57 কিলোমিটার দীর্ঘ এই রেল টানেল ইউরোপের যোগাযোগ ব্যবস্থাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে জানিয়েছে সুইস সরকার। এটি নির্মাণে ব্যয় হয়েছে 1200 কোটি মার্কিন ডলারেরও বেশি। গত 5 মাসে ইউরোপে প্রবেশের চেষ্টায় ভূমধ্য সাগরে নৌ দুর্ঘটনায় 2500 মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। গেল বছরের তুলনায় প্রাণহানির সংখ্যা 1/3 বেড়েছে উল্লেখ করে 2016 সালকে শরণার্থীদের জন্য ভয়ঙ্কর বছর হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী পুনর্বাসন প্রকল্পের আওতায় পর্তুগালে স্থানান্তর করা হয়েছে 31 শরণার্থীকে। ইউরোপে প্রবেশের চেষ্টায় ভূমধ্য সাগরে প্রাণহানির ঘটনা নতুন নয়, তবে চলতি বছরে তা হার মানিয়েছে অতীতের সব রেকর্ডকে। সাম্প্রতিক সময়ে ক্রমেই বেড়ে চলেছে এ সংখ্যা। গেল 2014 সালের প্রথম 5 মাসে মৃত্যু হয়েছিল 60 শরণার্থীর। 2015 সালের একই সময়ে তা 1 লাফে বেড়ে দাঁড়ায় 1850-তে। আর চলতি বছরের কয়েক মাসেই ভূমধ্য সাগরে নৌ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2510 জন। শুধু গেল এক সপ্তাহে মৃত্যু হয়েছে 1000 শরণার্থীর। তারপরও এই ঝুঁকিপূর্ণ পথেই ইউরোপে ঢুকেছে 2 লাখেরও বেশি মানুষ। শরণার্থীদের মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর কারণ ও প্রতিকারে করণীয় সম্পর্কে কাজ করছি আমরা। লিবিয়ার ত্রিপোলি হয়ে আফ্রিকার অভিবাসীরা ইউরোপে যেতে ভূমধ্য সাগরের নৌপথকে বেছে নিচ্ছে। সংখ্যা তুরস্ক গ্রিসের সীমান্ত এলাকার চেয়েও বেশি। তাই লিবীয় উপকূলেই প্রাণহানির সংখ্যা বেশি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে লিবিয়াকে মানব পাচারের গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহার করছে দুর্বৃত্তরা। সম্প্রতি ইতালির পুলিশের অভিযানে 16 সন্দেহভাজনকে গ্রেফতারের ভিডিও প্রকাশ করা হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী পুনর্বাসন প্রকল্পের আওতায় সিরিয়া ও ইরাকের 13 নাগরিককে পর্তুগালে স্থানান্তর করা হয়েছে। এই কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে জানিয়েছে ইউ কর্তৃপক্ষ। আমরা তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সই হওয়া শরণার্থী পুনর্বাসন চুক্তির বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। তবে কিছু জটিলতা এখনো না কাটায় এর বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি ও সাফল্য পাওয়া যায়নি। এদিকে ফ্রান্সে অবস্থান করা কয়েক হাজার শরণার্থীর পুনর্বাসনে নতুন ক্যাম্প নির্মাণের ঘোষণা দিয়েছেন প্যারিসের মেয়র আন্নে হিদালগো। আগামী 6 সপ্তাহের মধ্যে শিবিরটির নির্মাণ কাজ শেষ হবে। জাহিদুর রহমান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন পাতাল রেল লাইন ধসের ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে 4 জন, আহত হয়েছেন আরও 8 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভোরে রাজধানী সিউলের নামিয়াঙ্গুতে এ দুর্ঘটনায় হতাহতদের সবাই নির্মাণ শ্রমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেছে, তবে ওই ধসের কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি দেশটির রেলপথ বিভাগ বা দমকল বাহিনী। আগামী 2020 সালে এই ভূগর্ভস্থ রেলপথটি চালুর পরিকল্পনা রয়েছে। কানাডার অ্যালবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমারে শহরে ভয়াবহ দাবানলের পর সেখানকার অধিবাসীরা নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন। বিবিসি জানায় বুধবারই শহরটিতে বেশ কিছু অধিবাসী ফেরার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার আলবার্টার প্রাদেশিক সরকারের প্রধান র্যাচেল নোটলি সাংবাদিকদের জানান, ফোর্ট ম্যাকমারের প্রয়োজনীয় অবকাঠামো সংস্কার প্রায় শেষের পথে। পানি, বিদ্যুৎ, গ্যাসের মতো মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার পরই শহরটিতে ফেরার অনুমতি দিচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি নাগরিক সুবিধার বিষয়গুলো প্রতিদিনই পর্যবেক্ষণ করা হবে বলে জানান নোটলি। গত মাসের শুরুতে কানাডার উত্তর পশ্চিমাঞ্চলীয় ফোর্ট ম্যাকমারে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লে অন্তত 90,000 মানুষ বাস্তুচ্যুত হয়। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। রাজ্যের ব্রেজোস নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। নিকটবর্তী বিভিন্ন শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে এলাকা ছেড়ে সরে যেতে শুরু করেছেন বহু মানুষ। বন্যা কবলিত মানুষদের জন্য হিউস্টন শহরের বিভিন্ন এলাকায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে রেড ক্রস আমেরিকা। গত 103 বছরের মধ্যে ব্রেজোস নদীর পানি বিপদসীমার সবচেয়ে ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার টেক্সাসে সর্বোচ্চ 56 সেন্টিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এদিকে বন্যার পানির কারণে রাজ্যের বিভিন্ন শহরে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আরো বেশ কয়েকদিন টেক্সাসের বিভিন্ন শহরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের হিমাগার থেকে অন্তত 40টি বাঘ শাবকের মৃতদেহ উদ্ধার করা গেছে। সেখানকার 137টির বাঘের মধ্যে 3টিকে সরিয়ে নেবার একদিন পর তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বৌদ্ধ ভিক্ষুদের বিরুদ্ধে অবৈধভাবে বাঘ সংরক্ষণ ও পশু পাচারের অভিযোগ আনা হয়েছে। কাঞ্চনবুরি প্রদেশের টাইগার টেম্পল হিসেবে পরিচিত ওই মন্দিরে অর্থের বিনিময়ে বাঘ সহ বন্যপ্রাণী দেখতে পেতেন পর্যটকরা। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া থাকলেও তা অমান্য করা হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ। ফ্রান্সের মতো শ্রমিক ধর্মঘট চলছে প্রতিবেশী দেশ বেলজিয়ামেও। পাবলিক সেক্টরে বাজেটে কাটছাঁটের বিরুদ্ধে ধর্মঘট করছে তারা। এতে যোগ দিয়েছে পুলিশ অফিসার, শিক্ষক এবং সিভিল সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরা। এদিকে ফ্রান্সের চলমান শ্রমিক আন্দোলনে যোগ দিলেন রেলওয়ে শ্রমিকরা। এর ফলে ফ্রান্সের পেট্রোল পাম্পে তেলের সরবরাহ হ্রাসে বিদ্যুৎ উৎপাদনেও ব্যাঘাত হচ্ছে। ব্যাহত হয়েছে রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা। ফলে পর্যটনেরও ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা। গেল মে মাসে বিতর্কিত শ্রম আইন পার্লামেন্টের মাধ্যমে কার্যকর করায় এখন থেকে সহজেই নিয়োগ ও ছাঁটাই করতে পারবে মালিকরা। বলিভিয়ার সবচেয়ে বড় টেক্সটাইল কারখানা বন্ধ রাখার প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির লাপাস শহরে বিক্ষোভে যোগ দেয় প্রায় 800 শ্রমিক। বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে দাঙ্গা পুলিশ। কারখানার শ্রমিকদের সঙ্গে সংহতি জানিয়ে আরো 80টি কোম্পানির শ্রমিকরা এই বিক্ষোভে অংশ নিয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা। গেল 2012 সালে দেউলিয়া ঘোষিত হলে রাষ্ট্রীয় মালিকানাধীন টেক্সটাইল মিলটি বন্ধের ফলে বেকার হয় 4000 শ্রমিক। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ ব্রিটিশ নাগরিক। মঙ্গলবার প্রকাশিত একটি জরিপ থেকে জানা যায় 52% নাগরিক চান ব্রিটেন ইইউ থেকে বের হয়ে যাক। ফোনে এবং অনলাইনে এ ভোট নেওয়া হয়। এতে দেখা যায় 52% নাগরিক ইইউ থেকে বের হয়ে যাওয়ার পক্ষে এবং 48% নাগরিক ইইউ এ থাকার পক্ষে। ব্রিটেনের ইইউ এর থাকা না থাকার বিষয়ে আগামী 23 জুন গণভোট হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং তার মন্ত্রিসভার অনেক সদস্য ইইউ এ থাকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন মন্ত্রিসভার অর্ধেক সদস্য। বিনোদন দুনিয়ার খবর। কিউবার রাজধানী হাভানায় ফরাসি ফ্যাশন হাউস শ্যানেলের আয়োজনে হয়ে গেল ব্যতিক্রমী এক ফ্যাশন শো। 1959 সালে কমিউনিস্ট বিপ্লবের পর দেশটিতে এই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্যাশন শো আয়োজন করা হলো। ক্রস কালেকশন 2017 নিয়ে হাজির হওয়া শ্যানেলের খ্যাতনামা ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ড জানিয়েছেন, কিউবার সমৃদ্ধ সংস্কৃতি তাকে এই নকশাগুলো করতে উৎসাহ দিয়েছে। কোনো বলরুম বা গ্যালারি নয়, হাভানায় সারি সারি গাছে ঘেরা রাস্তাকে পরিণত করা হয়েছে ক্যাটওয়াকের পথে। বিশ্বখ্যাত ফ্যাশন হাউস শ্যানেলের ডিজাইনার কার্ল ল্যাগারফেল্ডের ডিজাইন করা দারুণ সব পোশাক পরে সে পথে হাঁটেন বিশ্বের নামকরা মডেল ও সেলিব্রিটিরা। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জনপ্রিয় হলিউড অভিনেতা ভিন ডিজেল এবং অস্কার জয়ী অভিনেত্রী ও মডেল টিলডা সুইনটনও। কিউবায় আসতে পেরে আমি খুবই খুশি, কেননা অনেকবার এখানে আসার কথা ভেবেছি কিন্তু আসা হয়নি, আর শ্যানেলের সঙ্গে আসবো কখনো ভাবিনি। এই সুযোগ করে দেয়ায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। মডেলদের পরনে বেশিরভাগ পোশাকের রঙে প্রাধান্য পায় সাদা ও কালো। উজ্জ্বল রঙে নকশা করা স্কার্ট, জ্যাকেট ও ট্রাউজারের সঙ্গে ছিল ম্যাচিং ব্যাগ, টুপি এবং অলংকারও।
সাদা কালো ছাড়াও গাঢ় হলুদ, লাল ও বাদামি রঙের বিভিন্ন ডিজাইনের পোশাকও ছিল কার্ল ল্যাগারফেল্ডের ডিজাইনের। পোশাকের বুনন, রং এবং ছাটেও দেখা যায় ভিন্নতা। বরাবরের মতো পোশাকগুলোকে আকর্ষণীয় করে তুলতে ডিজাইনার দিয়েছেন মেধার পরিচয়। তবে ঐতিহাসিক এই শোতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি কিউবার সাধারণ মানুষকে। এতে কেউ কেউ হতাশা প্রকাশ করলেও এ ধরনের আয়োজনে খুশি অনেক কিউবান। সরকারের এ ধরনের উদ্যোগে আমরা খুশি, কিন্তু রাষ্ট্রদূত, পর্যটক ও কিছু সীমিত সংখ্যক লোকের জন্য এই আয়োজন করাটা হাস্যকর। তারা যেহেতু এখানে এসেছে এবং এ শো করছে, তা কিউবার জনগণের জন্যই হওয়া উচিত ছিল, যারা এমন একটি শোর জন্য অধীর হয়ে অপেক্ষা করছিল। বিশ্ববাসীর কাছে কিউবার ভাবমূর্তি বদলে যাচ্ছে। দেশের এই পরিবর্তনে আমরা খুবই খুশি। বিগত 50 বছরে হাভানায় এ ধরনের কোনো আয়োজন হয়নি। এই ফ্যাশন শোটি কিউবার সঙ্গে পশ্চিমা দেশগুলোর ক্রমাগত সম্পর্ক উন্নয়নের একটি নিদর্শন। শিরিন আক্তার, সময় সংবাদ। সিনেমা হলে যাওয়ার মতো সামর্থ্য তাদের না থাকলেও চলচ্চিত্র দেখার আনন্দ থেকে নিজেদের বঞ্চিত করেননি কেউ। বলছি ভারতের দিনমজুর ও শ্রমিকদের কথা। সিনেমা দেখার স্বাদ মেটাতে স্বল্প আয়ের মানুষগুলো নিজ উদ্যোগেই তৈরি করেছেন ক্ষুদ্র সিনেমা হল। মাত্র 10 রুপির বিনিময়ে প্রতিদিন 4টি ছবি দেখার সুযোগ মেলে এখানে। এতে শুধু শ্রমিকদের বিনোদনের খোরাক মিটছে তাই নয়, বরং অসামাজিক কর্মকাণ্ড থেকেও তারা দূরে থাকতে পারছে। বৈচিত্র্যময় ভাষা, জাতিগোষ্ঠী ও ধর্মবর্ণের শহর ভারতের রাজধানী দিল্লি। 3000 বছরের পুরনো এই নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সেতুটিও প্রাচীন নিদর্শনের একটি উদাহরণ। যমুনা নদীর তীর ঘেঁষা 140 বছর বয়সী ব্রিটিশ আমলের এই সেতুটির নিচে রিকশা চালক ও শ্রমিকদের বিশ্রাম ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সেখানকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিকেল গড়াতেই বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা এখানে ভিড় করেন। তবে তাদের আগ্রহের কেন্দ্র জুড়ে রয়েছে পর্দা ঘেরা এই স্থানটি। ভেতরে গেলেই চোখে পড়বে শ্রমিকরা বিশ্রাম করছে আর সামনে চলছে মুম্বাই ছবি। পর্দা দিয়ে চারিদিক ঢেকে রাখার কারণেই এখানে বাইরের শব্দ যেমন পৌঁছায় না, তেমনি অন্ধকার পরিবেশের ফলে ভেতরে প্রেক্ষাগৃহের আবহ তৈরি হয়। সির্ফ বিনোদন নয়, অনেক অসামাজিক কাজ থেকে চলচ্চিত্র দূরে রাখে বলে মত শ্রমিকদের। টাইম পাস করনে কে লিয়ে বহুত সারা আদমি জুয়া আপনা কাজ শেষে অনেকেই সিগারেট, মদ, জুয়া বা মাদকের নেশা করে। এ সময় সিনেমা দেখলে বাজে কাজ থেকে দূরে থাকা যায়, সময়টা ভালোই কাটে। এখন সিনেমাই আমার নেশা হয়ে গেছে। দিল্লির বিভিন্ন মেগা হলে টিকিট কেটে সিনেমা দেখা অনেকটা অধরা স্বপ্নের মতো এসব মানুষের কাছে। তাই মনের তৃপ্তি মেটাতে নিজেরা চাঁদা তুলে ভাড়া করা সস্তা টেলিভিশন আর ভিসিডি প্লেয়ার দিয়ে তৈরি করেছেন এই মিনি সিনেমা হল। মাত্র 10 রুপির বিনিময়ে প্রতিদিন 4টি ছবি প্রদর্শন করা হয়, আর তা দেখতে প্রতিদিন ভিড় করেন শতাধিক শ্রমিক। সিনেমা দেখার সময় সব দুশ্চিন্তা গায়েব হয়ে যায়। সিনেমার জগৎটাকেই আপন মনে হয়, শান্তি লাগে। আমাদের তো রোজ টিকিট কেটে সিনেমা দেখার সামর্থ্য নেই, এজন্যই এখানে চলে আসি। চারিদিকে তীব্র গরম হলেও ব্রিজের জং ধরা সিলিং এর নিচে প্রশান্তির কিছু সময় খুঁজে বেড়ান এসব মানুষ। যমুনার বাতাস যেন স্বস্তি এনে দেয় ক্লান্ত পরিশ্রান্ত জীবনে। শ্রমিকরা এখানে নিরিবিলি পরিবেশে বিশ্রাম করতে পারে, আবার সিনেমার বিনোদনও পায়। যমুনা নদীর বাতাসে পরিবেশটা অনেক আরামদায়ক। তবে কর্তৃপক্ষ আমাদের যে কোনো সময় উঠিয়ে দিতে পারে। দিল্লির যে কোনো হলে একটি ছবি দেখতে 500 থেকে 1000 রুপি গুনতে হয়। সেখানে শ্রমিকদের এই ক্ষুদ্র প্রয়াস রীতিমতো প্রশংসার যোগ্য। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ইরাকের ফালুজায় আইএসের হামলার মুখে পিছু হটছে সরকারি বাহিনী। জঙ্গিদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ জাতিসংঘের। সিরিয়ার ইদলিবে বিমান হামলার ঘটনায় রাশিয়াকে দায়ী করছে তুরস্ক। অভিযোগ অস্বীকার মস্কোর। দায়ীদের চিহ্নিত করতে কাজ করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের বিরুদ্ধে শরণার্থী বিদ্বেষের অভিযোগ তুলে নিউ ইয়র্কের সাবেক সেনাদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাত পুনর্গঠনের আহ্বান স্যান্ডার্সের। এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় উত্তেজনা উস্কে দেওয়া থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান। নতুন সামরিক মহড়ার ছবি প্রকাশ পিয়ংইয়ং এর। এই ছিল আন্তর্জাতিক সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ে।